আয়ান আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খানের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় তিথি সিঁড়ি দিয়ে নিচে নাম। তিথি নিচে নামতেই আয়ান তার দিকে তাকাল। তিথি আয়ানকে তাকাতে দেখে মুখ ভেঙচি দিল। তিথি সোজা ডাইনিং টেবিলের কাছে এলো। সে গ্লাসে পানি নিয়ে খেতে শুরু করল। তিথি যখন মনোযোগ দিয়ে পানি খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়ান আনোয়ার খান, আরিফুল খান ও আশিক খানের উদ্দেশ্যে বলল, আমি আজকে একটা জায়গায় যাব, আসতে আমার লেট হবে। আরফুল খান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাবি? আয়ান স্বাভাবিকভাবে উত্তর দিল, একটু চট্টগ্রাম যেতে হবে, কাজ আছে। রাত হবে হয়তো ফিরতে। আয়ানের কথাগুলো তিথি খুব মনোযোগ সহকারে শুনল। আয়ানের কণ্ঠস্বর শুনে মনে হল এই ভ্রমণটা বেশ গুরুত্বপূর্ণ। কথাগুলো শোনা মাত্রই তিথির মনে মনে ভাবনা শুরু হল, এত দূরে যাবে? নিশ্চয়ই বাইক দিয়ে যাবে না, গাড়ি দিয়ে যাবে। কথাটা মনে আসতেই তিথির মুখে এক বাঁকা হাসি ফুটল। সে দ্রুত সিঁড়ি বেয়ে রুমে এলো। দেরি না করে ড্রয়ার খুলে একটি চুইংগাম বের করে মুখে দিয়ে চিবুতে লাগল। চুইংগাম চিবুতে চিবুতে তিথি এক গাল হেসে ফিসফিস করে বলল, আমাকে থাপ্পড় মেরেছিলে না চান্দ? এখন দেখো তোমার কি হাল করি। এই চিনছিলে তুমি আমাকে, কিন্তু এখন আরও ভালো করে চিনবা। তিথির চোখে মুখে তখন এক দুষ্টুমি ভরা প্রতিশোধের উল্লাস। আয়ান যে বিপদে পড়তে চলেছে সেই চিন্তাতেই তিথি মজা পাচ্ছে। তিথি চুইংগাম চিবুতে চিবুতে বাড়ির বাইরে এলো। সে চারপাশ চোখ বুলিয়ে দেখল আশেপাশে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে তিথির মুখে এক বিলাস হাসি ফুটল। তিথি আয়ান যেই গাড়ি নিয়ে যাতায়াত করে সেই গাড়ির কাছে এসে আলতো করে পেছনের দরজাটা খুল। চুইংগাম চিবুতে চিবুতে সে ফিসফিস করে বলল, তোকে আজকে এমন একটা শিক্ষা দিব, তুই শালা তোর জীবনের সাথে আমার নামটাও জড়িয়ে রাখবি। কথাটা বলেই তিথি হু হু করে হেসে উঠল। চুইংগাম মুখ থেকে বের করে সিটে লাগাতে যাবে, ঠিক তখনই তিথির চোখ গেল গাড়ির কাচের আয়নার দিকে। সর্বনাশ, আয়ান আসছে। একদম তিথির পিছনেই আয়ান ফোন চাপতে চাপতে আসছে, তার দৃষ্টি সম্পূর্ণভাবে ফোনে স্থির। তিথি আয়ানকে দেখে বড় বড় ঢোক গিলতে লাগল। আজ যে তার জীবন শেষ। তাকে মেরে না আলতুভর্তা বানিয়ে দেয় এই আয়ান। কথাটা ভাবতেই তিথি তাড়াতাড়ি চুইংগাম ছুঁড়ে মারল এবং আয়ানের হাত থেকে বাঁচার জন্য লুকানোর জায়গা খুঁজতে লাগল। কিন্তু আয়ান খুব কাছে এসে পড়েছে। এখন লুকাতে গেলেও দেখে ফেলবে, আর দেখলেই ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দেবে। কথাটা ভাবতেই তিথির কলিজা কেঁপে উঠল। কোনো উপায় না পেয়ে তিথি দ্রুত পেছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়ল এবং সিটের নিচে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল, যাতে আয়ান কোনোভাবেই তাকে দেখতে না পায়। আয়ান ততক্ষণে গাড়ির কাছে এসে ফোন পকেটে রেখে সামনের সিটের দরজা খুলে গাড়িতে উঠল। সে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল এবং গাড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি। আরশি এখনও সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় শুয়ে আছে। তার পাশেই মিনহা চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন এবং আরশির হাত পা বারবার মালিশ করছেন। আর আরশির ঠিক ডান পাশে দুই হাত গালে দিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছে শিহাব। আরশির হাত মালিশ করতে করতে মিনহা চৌধুরী শিহাবের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বুমার? হঠাৎ এমন অজ্ঞান হল কি করে? শিহাব দুই হাত গালে দিয়ে আরশির দিকে তাকিয়েছিল। তার মন তখন গভীর চিন্তায় মগ্ন। সে নিজের অজান্তেই অস্ফুটে বলল, তার ভবিষ্যৎ দেখে। মিনহা চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। মানে? শিহাবের এবার হুঁশ আসলো, কি বলতে কি বলে ফেলেছে। মুহূর্তে শিহাব থমকে গেল এবং কথা ঘুরানোর জন্য তোতলানো গলায় মিথ্যা বলল, মানে? মানে কি? কিছু না। সেটা তো আমিও জানি না। মেয়েটা হঠাৎ অজ্ঞান হল কি করে? শিহাবের কাচুমাচু কথা শুনে মিনহা চৌধুরীর মুখে এক চিলতে হাসি ফুটল। শিহাব মায়ের মুখে এমন হাসি দেখে কিছুই বুঝল না। সে হাবা হয়ে প্রশ্ন করল, কি হয়েছে মা? তুমি এইভাবে হাসছ কেন? মিনহা চৌধুরী খুশি মনে বললেন, দাদি হতে যাচ্ছি মনে হয়। কথাটা বলার সাথে সাথে শিহাব দুক করে কেসে উঠল। এমন মারাত্মক কাশি উঠল যে থামার নাম নেই। সে হু হু করে কাশতেই থাকল, যেন তার ফুসফুস বেরিয়ে আসবে। মিনহা চৌধুরী ছেলের এমন কাশি দেখে তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিলেন, তারপর শিহাবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। শিহাব পানি খেয়ে কোনোমতে শান্ত হয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিটবিট করে বলল, আরশি প্রেগনেন্ট। ধরলাম না, স্পর্শ করলাম না, কিছু করলাম না, তার আগেই এমন কথা কানে যেতে হচ্ছে। ও আল্লাহ! উপর থেকে দড়ি ফেলো, আমি উঠে পড়ি।
শিহাবকে এইভাবে বিটবিট করে কিছু বলতে দেখে মিনহা চৌধুরী বললেন, কি রে, কিছু বলছিস মনে হয়? শিহাব মিথ্যা হাসি ফুটিয়ে বলল, কই মা, কিছু না তো। মিনহা চৌধুরী আরও বেশি খুশি হয়ে উঠলেন। তার চোখমুখ ঝলমল করছে। তিনি আনন্দিত কণ্ঠে বললেন, বলছিলাম কি, ডাক্তার ডাক না। আমার কেমন জানি লাগছে। আমি মনে হয় সত্যি সত্যি দাদি হতে যাচ্ছি। মিনহা চৌধুরীর কথা শুনে শিহাব কিছু বলতে যাবে, ঠিক তার আগেই মিনহা চৌধুরী হাত তুলে তাকে থামিয়ে দিলেন। দাঁড়া, তোর বাবা ঘুমিয়েছে। সুখবরটা দিয়ে আসি। তুই বোমার দিকে খেয়াল রাখিস। কথাটা বলেই মিনহা চৌধুরী শিহাবকে একদম কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। তার আনন্দের তোরে শিহাব যেন ভেসে গেল। শিহাব 2 হাত মাথায় দিয়ে বসে পড়ল। সে প্রায় মাটিতে মিশে যাচ্ছে। এখন সে কিভাবে বোঝাবে? তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছে, এই লজ্জাজনক সত্যিটা মাকে সে কিভাবে বলবে। আরশি প্রেগনেটের জন্য অজ্ঞান হয়নি, বরং প্রেগনেট হওয়ার যন্ত্র দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। এই ভয়ানক সত্যিটা কি আজও বলা সম্ভব? সুইজারল্যান্ড। রৌদ্র তুরার 2 চোখে একটি নরম, উষ্ণ স্কার্ফ দিয়ে বেঁধে দিয়েছে। তুরাকে একটা বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাচ্ছে সে। গাড়ির নরম সিটে হেলান দিয়ে তুরা কিছুই বুঝতে পারছে না রৌদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ির প্রতিটি বাঁকে, প্রকৃতির প্রতিটি নড়াচড়ায় তুরা কেবল অদম্য কৌতূহল আর অজানা আশার ঢেউ অনুভব করছে। কিন্তু রৌদ্রের প্রত্যেকটি নির্দেশ মেনে তুরা এক গভীর বিশ্বাস নিয়ে চুপচাপ গাড়িতে বসে আছে। বাইরে ঠান্ডা থাকলেও রৌদ্রের উপস্থিতি এবং তার হাতের উষ্ণতা তুরার ভেতরে এক স্নিগ্ধ শান্তি এনে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর বরফের উপর চাকার ঘর্ষণ তুলে রৌদ্র গাড়ি থামাল। গাড়ি থেকে নেমেই কোনো কথা না বলে রৌদ্র তুরার দিকের দরজা খুল। তুরা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। তুরা অবাক হয়ে রৌদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ বাঁধা, ফলে পরিস্থিতি আরও বিভ্রান্তিকর। তুরা ফিসফিস করে বলল, কি কি করছেন? কোলে কেন নিলেন? রৌদ্র দুষ্টুমি করে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাসর করতে। রৌদ্রের কথায় তুরা যেন মুহূর্তেই জ্বলে উঠল। সে তার নরম মুঠি দিয়ে রৌদ্রের কাঁধে হালকা আঘাত করল। মানে, কি বলছেন এসব? দেখেন, এরকম কিছু ধান্দা করলে মেরে দেব আপনাকে। দূরে থাকবেন আমার থেকে। আমি এখনও রোমান্সের জন্য প্রস্তুত নই। তুরার রাগ দেখে রৌদ্র মুখ টিপে হাসল। সে আর কিছু না বলে তুরাকে নিয়ে বরফের পথ ধরে হেঁটে যেতে লাগল। তুরা রীতিমতো কাঁপছে ভয়ে। সত্যি সত্যি রৌদ্র তাকে নিয়ে ঐসব করবে নাকি, সেই ভাই তাকে গ্রাস করছে। তুরা জানে আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন যা হবে সবই শরীয়তে ফরজ। আজকের রাতটাও তাদের জন্য এক পবিত্র রাত, কিন্তু তুরা এখনই ঐসবের জন্য প্রস্তুত না। তুরার শরীর ভয়ে কাঁপছে দেখে রৌদ্র তার অবস্থা বুঝল। রৌদ্র দুষ্টুমি করে বলল, আরে বউ, কিছু করার আগেই যেইভাবে কাঁপছিস, কিছু করলে তো মনে হয় তোকে পাওয়াই যাবে না। তুরা রৌদ্রের বুকে মুখ লুকিয়ে বলল, দেখেন, বাজে কথা বলবেন না। ভালো হবে না কিন্তু। রৌদ্রের হাসি যেন আরও বেড়ে গেল। সে বলল, তাই? কি করবি? তুরা এবার রাগে ভয়ে মিশে গিয়ে বলল, মেরে ফেলব। রৌদ্র হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল শুধু গভীর প্রেম আর অধিকারবোধের উল্লাস। রৌদ্র হাসি থামিয়ে তুরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নেশালো কণ্ঠে বলল, তাই? পারবি মারতে আমায়? আর আমি যদি এখন কিছু করি, কে আটকাবে আমায়? তুই, কিন্তু তোর তো আটকানোর আর অধিকার নেই। তোর শরীর এবং কি, তুই মানুষটাই আমার হয়ে গিয়েছিস। এখন তোর শরীরের প্রত্যেকটা অংশে ছোঁয়ার অধিকার শুধু মায় আমারই। রৌদ্রের এমন কথায় তুরা কেঁপে উঠল। বুকের হার্টবিট যেন ধুকপুক করতে লাগল। সে ভয়ে নয়, বরং তীব্র অনুভূতির তোরে কাঁপছে। তুরা কোনো কথা বলল না, শুধু আরও শক্ত করে মুখ লুকিয়ে রইল রৌদ্রের বুকে। রৌদ্র আর বেশিক্ষণ অপেক্ষা করল না। সে তুরাকে নিয়ে তার গন্তব্যে এসে পৌঁছাল। রৌদ্র আলতো করে তুরাকে কোল থেকে মাটিতে নামিয়ে দিল। তুরার চোখ বাঁধা থাকলেও জায়গাটা বেশ ঠান্ডা, এক শীতল, তাজা বাতাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে। তুরা বোঝার চেষ্টা করছে, কিন্তু চোখ বাঁধা থাকায় কিছুই বুঝতে পারছে না। রৌদ্র আলতো হাতে তুরার চোখ থেকে কাপড়ের স্কার্ফটি সরিয়ে নিল। তুরা তখনও চোখ বন্ধ করে স্থির দাঁড়িয়ে আছে। রৌদ্রের এই পাগলামি, তার শরীরের উষ্ণতা, সবকিছু মিলে সে যেন সম্মোহিত হয়ে আছে।
রৌদ্র তুরাকে এখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার একদম কাছে এসে দাঁড়াল। রৌদ্রের উষ্ণ নিঃশ্বাস তুরার মুখে এসে পড়ছে। রৌদ্র এবার তুরার কানের কাছে মুখ নিয়ে গভীর, মাতোয়ারা কণ্ঠে বলল, চোখ খোলেন আমার বিবি যান এবং জায়গাটা দেখুন। আপনার এই বন্ধ মাখা চোখ দেখে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। পরে কিন্তু বাঁধন ভেঙে ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেব, তখন কিন্তু আপনার এই পাগল স্বামীকে সামলাতে পারবেন না গু। রৌদ্রের কথায় তুরা বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত ও ভারী হতে লাগল, তার ঠোঁট কাঁপছে। রৌদ্রের এই তীব্র অধিকারবোধ এবং রোমান্টিক বিপদ তাকে একই সাথে ভয় ও গভীর উত্তেজনা দিচ্ছে। সব ভয়, সব উত্তেজনা বুকে চেপে তুরা অত্যন্ত ধীরগতিতে চোখ মেলে তাকাল। আর চোখ খুলতেই সে বিস্ময় ও মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল। রানিং আয়ান আর তিথিকে একটি সাথসাথে ছোট ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়েছে। বাইরে মানুষজনের কোলাহল স্পষ্ট শোনা যাচ্ছে। তাদের ধরে নিয়ে আসার আগে চেয়ারম্যান এসে আয়ানের গাড়িতে সত্যি সত্যি মেয়েটিকে দেখতে পেল। তিথিকে এত দূরে নিজের গাড়িতে দেখে আয়ান যেন মাথায় বাজ পড়া অনুভব করল। মানুষজন কোনো যুক্তি না শুনেই তাদের অপমান করে ধরে নিয়ে এসেছে অপহরণের দায়ে। ঘরের মধ্যে আয়ান হাঁসফাঁস করছে। সে অসহায় ক্রোধে নিজের মাথার চুল মুঠি করে টানছে, মাঝে মাঝে হিংস্র গর্জন করে দেওয়ালে সজোরে ঘুষি মারছে, প্রতিটি আঘাতে যেন তার রাগ ফেটে বের হচ্ছে। তিথি ঘরের এক কোণে জড়ষ্ট হয়ে বসে আছে। মাথা নিচু করে সে শুধু ফুপিয়ে কাঁদছে, তার কান্নার শব্দ ছাড়া ঘরের ভেতর আর কোনো স্বর নেই। আয়ান এবার দেয়ালে ঘুষি মারা থামিয়ে ফুঁসতে ফুঁসতে তীরের মতো তিথির দিকে এগিয়ে এল। তার চোখে এখন রক্তের মতো লাল রাগ। তিথি, সত্যি করে বল, তুই গাড়িতে কিভাবে আসলি? তিথি চুপচাপ মাথা নিচু করে কাঁদছে। তার শরীর কাঁপছে, কিন্তু সে একটিও উত্তর দিল না। আয়ানের রাগ যেন বারুদের মতো জ্বলে উঠল। সে তিথির সামনে হাঁটু গেড়ে বসে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল। তিথির বাচ্চা তিথি, বলবি নাকি আমি তোর গলা চেপে ধরে এখানেই শেষ করে দেব? আয়ানের রাগে তিথি আরও চমকে উঠল এবং কান্নাটা আর্তনাদের মতো বাড়িয়ে দিল। তিথির এমন অসহায় কান্না দেখে আয়ানের ধৈর্যের শেষ সীমাও ভেঙে গেল। সে তিথির সামনে থেকে ঝটকা মেরে উঠে দাঁড়াল এবং সজোরে খাটে লাথি মারল। বাইরে তখন ফিসফিসানির তুমুল ঝড় বইছে। ভিড়ের মধ্যে থাকা লোকজন দুটি ভাগে বিভক্ত। একদল বলছে, পুলিশ ডাকো, ছেলেটাকে জেল খাটাও। আরেক দল বলছে, মেয়েটার সম্মান বাঁচাতে বিয়ে দিয়ে দাও। ঠিক সেই সময় তালাবন্ধ ঘরের দেয়াল ভেদ করে তিথির হাহাকার মেশানো কান্নার আওয়াজ বাইরে ভেসে এল। সেই কান্না শুনে ভিড়ের মধ্যে থাকা একজন বয়স্ক, অভিজ্ঞ পুরুষ, মুরুব্বি, চেয়ারম্যানের উদ্দেশ্যে গলা চড়ালেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, মেয়েটার কান্না শুনেছেন? মনে হচ্ছে ছেলেটা মেয়েটার নিশ্চয়ই কোনো সর্বনাশ ঘটিয়েছে। আমার কি মনে হয় জানেন? বিয়ে দেওয়াটাই একমাত্র ভালো রাস্তা হবে। এই ধনীরা আইন মানে না, টাকা দিয়ে বেরিয়ে আসবেই। কাবিননামায় এমন মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিন যাতে সে এই ছেলে এই মেয়েকে চাইলেও ছাড়তে না পারে। গি মুরুব্বি যুক্তি দিলেন, খুতাতে মেয়েটার জীবনটা অন্তত বাঁচবে। পুলিশে দিলে তো মেয়েটা সমাজের চোখে চিরতরে নষ্ট হয়ে যাবে। আর এই ছেলেটার কোনো লাভক্ষতি হবে না। গি বৃদ্ধের সেই রুক্ষ কিন্তু বাস্তব কথায় চেয়ারম্যান মুহূর্তেই সায় দিলেন। তিনি মাথা নেড়ে ভিড়কে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে আদেশ দিলেন, এখনই ব্যবস্থা কর, দেরি নয়। একজন কাজী আর একজন উকিলকে কল করে তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। আয়ান তখনও দেয়ালের দিকে ফিরে ফুঁসছে আর তিথি কাপা গলায় ফোপাচ্ছে। তাদের এই মানসিক যুদ্ধক্ষেত্রটি হঠাৎই বিধ্বস্ত হল। ধরাম করে দরজা খুলে গেল। কাজী, উকিল, চেয়ারম্যান এবং আরও কয়েকজন গম্ভীর মুখের মুরব্বী সদস্য ভেতরে যেন ঝড় হয়ে ঢুকলেন। তাদের গম্ভীর উপস্থিতিই জানিয়ে দিচ্ছিল, এইবার আর নিছক আলোচনা নয়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিথি মুহূর্তেই কান্না থামিয়ে দিল, তার অশ্রুসিক্ত চোখজোড়া বিস্ময় ও নতুন আতঙ্কে বিস্ফারিত হল। আয়ানও তীব্র বিরক্তি নিয়ে ঘুরে তাকাল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান শান্ত ধাতব কণ্ঠে কাজী আর উকিলদের আয়ান আর তিথির দিকে ইশারা করে বললেন, এরা দুজনে বর আর কনে কি? এই কথা শুনে আয়ানের চোখ বিস্ময়ে যেন কপাল ফুডে বেরিয়ে আসতে চাইল। তিথিরও একই অবস্থা। আয়ান তাড়াতাড়ি চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, মানে কি বলছেন এসব? আমরা বিয়ের বর কনে মানে? চেয়ারম্যান সামান্যও বিচলিত না হয়ে বললেন, হ্যাঁ, তোমরা বিয়ের বর কনে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এখনই বিয়ে দেবগু। আয়ানের মাথায় যেন একটা আস্ত হাতুড়ি নেমে এল। সে আর্তনাদ করে উঠল, টলে গিয়ে এক পা পিছনে সরে গেল।
তার কণ্ঠস্বর তখন করুণ কিন্তু জোর। কি বলছেন এসব? আপনারা পাগল হয়ে গেছেন? তিথি আমার নিজের চাচাতো আপন বোন। কেন আপনারা একটা কথাও বিশ্বাস করছেন না? চেয়ারম্যান আয়ানের দিকে একবারও না তাকিয়ে বললেন। বোন হয় চাচাতো বোন। কিন্তু নিজের মায়ের পেটের আপন বোন তো না, তাই না? এই নির্দয় উত্তর শুনে আয়ানের রক্ত যেন ফুটতে শুরু করল। তার সমস্ত শরীর যেন দাউ দাউ করে জ্বলে উঠল। সে গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে বলল, আপনারা কি বলতে চাইছেন? আমি তিথির সাথে অশালীন কিছু করেছি বা তাকে অপহরণ করেছি? এইটাই আপনাদের ধারণা? এরপর তার কণ্ঠস্বর হতাশায় ভেঙে গেল। আচ্ছা, যার জন্য আপনারা এত বড় নাটক সাজালেন সেই তিথিকেই একবার জিজ্ঞেস করুন না আমি তাকে অপহরণ করেছি কিনা বা খারাপ কিছু করেছি কিনা। কথাটা বলেই আয়ান পাগলের মতো তিথির দিকে ঘুরে দাঁড়াল। সে তার শক্ত কাপা আঙ্গুলটা তিথির মুখের দিকে তাক করে গর্জন করে উঠল। তিথি, তুই নিজের মুখেই বল আমি তোর কে হই? বল এদেরকে। তোর সাথে খারাপ কিছু করেছি কিনা বল এক্ষুনি। তিথি সাথে সাথে দুই দিকে নাসূচক মাথা নাড়িয়ে উপস্থিত মানুষদের বোঝাল যে আয়ান কোনো খারাপ কিছু করেনি। কিন্তু তিথির এই নীরব ভঙ্গি বা মাথা নাড়া মানুষের মনে আরও গভীর সন্দেহ জাগিয়ে দিল। একজন মুরব্বী সদস্য তিথির দিকে ঝুঁকে এসে স্নেহমিশ্রিত কঠিন কণ্ঠে বললেন, জানি মা, তুমি ভয় না করছ। নিশ্চয়ই এই ছেলে তোমাকে হুমকি দিয়েছে, তাই তুমি মুখ খুলতে পারছ না। দেখো মা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। তিনি আরও ভালো করে বুঝিয়ে বললেন, তুমি বিয়ে করে নাও। কাবিননামার ভয়ে ছেলেটা তোমাকে ছাড়তে পারবে না। তোমার সম্মান রক্ষা হোক, এই অবস্থাতেই আমরা তোমাদের দুজনকে বিয়ে দিচ্ছি গিয়ে। তিথি লোকটার কথা শুনে আরও বেশি মুষ্টে পড়ল। তার আর্তনাদ আরও তীব্র হল। ভয়ে কাপা কাপা গলায় সে কোনমতে উচ্চারণ করল, না না, আপনারা মারাত্মক ভুল বুঝছেন। আয়ান আমার ভাই হয়, শুধু ভাই। এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। প্লিজ, আপনারা এসব আবোলতাবোল কথা ভাইয়াকে নিয়ে বলবেন না। কিন্তু উপস্থিত সদস্যদের চোখে তখন একরোখা জেদ। তিথির হৃদয়বিদারক আকুতি তাদের কানে পৌঁছাল না। তাদের সব কথা বাতাসে মিশে গেল। এক প্রকার জোর করেই সেই বিস্ময়কর অয়াচিত আয়ান আর তিথির বিয়েটি সম্পন্ন করা হল। আয়ান আর তিথির কোনো প্রতিরোধী কাজে এল না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আয়ানের পকেট থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হল। একজন মুরব্বী চোখে কঠিন দৃষ্টি নিয়ে আদেশের সুরে বললেন, আজকে এবং আগামীকাল পশু পর্যন্ত তোমরা দুজন আমাদের গ্রামেই থাকবে। অনেক দিন ধরে গ্রামে কোনো নতুন বিয়ে হয় না। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তোমাদের দুজনের জন্য একটা ছোটখাটো আনন্দের অনুষ্ঠান করব। হসপিটালের পরিবেশ আর্দ্র ও ভারী। করিডোর জুড়ে যেন হাহাকারের একটি হিমশীতল স্রোত বইছে। খান বাড়ির সদস্য আর শুভাকাঙ্ক্ষীদের বিলাপ আর কান্নায় বাতাস রুদ্ধ হয়ে আসছে। থানা থেকে যে বিকৃত লাশটি আনা হয়েছে, কালো জামা দেখে সবাই প্রায় নিশ্চিত এটাই তাদের তিথি। কারণ তিথিও কালো জামা পরেছিল। ভয়াবহতা ছিল লাশের শনাক্তকরণের ক্ষেত্রে। মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কেউ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে মুখটা চিরে বিভৎসভাবে নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, বর্বরোচিত নির্যাতনের পর গোপন স্থানগুলিতেও গভীর আঘাতের চিহ্ন। এই দৃশ্য দেখার পর সবাই ধরে নিলেন এই পাপের শিকার তিথিই হয়েছে। তনুজা খান বিরামহীনভাবে জ্ঞান হারাচ্ছেন। তার জ্ঞান ফিরলে তিনি আবার চিৎকার করে ওঠেন। আশিক খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে, তাই তাকে শক্তিশালী ইনজেকশন দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শিহাব, আরশি, শান্ত চৌধুরী, মিনহা চৌধুরী সবাই উপস্থিত। আরশি নিজের মাকে হারানোর মতো করে রোশনী খানকে ধরে হাউমাউ করে কাঁদছে। তিথি তাদের মাঝে নেই, এই নির্মম সত্যটা আরশির বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে আরিফুল খানের বুক যেন যন্ত্রের মতো চলছেন। তিনি আয়ানকে কিছুতেই ফোন করে পাচ্ছেন না, বারবার বন্ধ বলছে। তিনি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন, হয়তো বন্ধুর বাসায় আছে, কাল ঠিক ফিরে আসবে। কিন্তু পরক্ষণেই তার চোখ ভিজে যায় তিথির কথা ভেবে। কে এমন নিষ্ঠুর মানুষ এই নিষ্পাপ মেয়েটার সাথে এত বড় পাপ করল? এই প্রশ্নটাই তার আত্মাকে বিঁধছে। আনোয়ার খান বেঞ্চে বসে দুই হাতে চোখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠছেন। তিনি কিছুতেই মানতে পারছেন না যে তিথির সাথে এত বড় একটা অবিচার হল। আল্লাহ তায়ালা এতটা কষ্টদায়ক, নৃশংস মৃত্যু তিথির জীবনে লিখে রেখেছিলেন, ভাবতেই তার কলিজা ছিঁড়ে আসছে। আরফাও হিমি খানকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছে। শিহাবের চোখ থেকেও অশ্রু বাঁধ ভাঙা জলের মতো গড়িয়ে পড়ল।
মেয়েটা সত্যি অনেক ভালো ছিল। কত মজা, হাসি, দুষ্টুমি, তাদের কত স্মৃতি। সেই সব ভাবতেই শিহাবেরও যেন দম বন্ধ হয়ে আসছে। সামান্যতম সে বিশ্বাস করতে পারছে না তিথির সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তাদের সেই প্রাণবন্ত তিথি এখন এই পৃথিবীতে আর নেই। অন্যদিকে সুইজারল্যান্ডে রৌদ্রের মুখে সব শুনে তুরা নিজের ভারসাম্য হারাল। তার মুখ থেকে শুধু আর্তনাদ বের হচ্ছিল। তুরা যেন হুঁশ হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করল। রৌদ্র কোনোভাবেই তুরাকে শান্ত করতে পারছিল না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রৌদ্র লক্ষাধিক টাকা ব্যয় করে একটি ইমার্জেন্সি ফ্লাইট ধরল। দীর্ঘ পথ বাকি, তাই তাৎক্ষণিক রওনা হওয়া ছাড়া উপায় ছিল না। বিমানের সংকীর্ণ আসনে তুরা অবিরত চিৎকার করে কান্না করছে। তার শরীর অনবরত কাঁপছে, সে রৌদ্রের বুকে আছড়ে পড়ছে, যেন তার হৃদয়ের সমস্ত শোক এভাবে বের করে দেবে। ও আল্লাহ! আমার বোন! আমার বোনের কিছু হয়নি। এটা মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ, তুমি আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। আমার বোন আছে। আমি বাড়ি গেলেই সে আমাকে আপু বলে জড়িয়ে ধরবে। সব মিথ্যা বলেছে। রৌদ্রের চোখ নিজেদের অজান্তেই ভিজে গেছে। সে দাঁতে দাঁত চেপে তুরাকে বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরল এবং মিথ্যে সান্ত্বনা দিতে দিতে বলল, তুরা, প্লিজ শান্ত হ। তিথির কিছু হয়নি। দেখিস, হয়তো বাংলাদেশে আমাদের দরকার, তাই তাড়াতাড়ি ফিরে আসার জন্য কেউ হয়তো মিথ্যা খবর উঠিয়েছে। তুরা সেই কথায় এক বিন্দুও শান্ত হল না। তার হাহাকার শুনে বিমানের বাকি যাত্রীদের অনেকে অসহায় চোখে তাদের দেখছে, কারো কারো চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। রৌদ্রের চোখ থেকেও ফোঁটায় ফোঁটায় জল পড়ছে, যা তুরার চুলে মিশে যাচ্ছে। তুরা আবারও গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল, ওহ আল্লাহ গো! তুমি আমার বোনটার কিছু হতে দিও না। আমার এইটুকু কলিজার বোনটাকে তুমি রক্ষা করো। তুরা আবার কাঁদতে কাঁদতে রৌদ্রের শার্ট মুঠি করে ধরে তার বুকে মাথা চেপে ধরে বলল, রৌদ্র ভাইজা, আপনি কসম কেটে বলেন না আমার বোনের কিছু হয়নি। আল্লাহকে বলেন তিনি যেন আমার বোনকে সুস্থ রাখেন। আমি বাড়ি গেলেই যেন দেখতে পাই আমার কলিজার টুকরা বোনটা আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে আপু বলে ডাক দেয়। নিজের কষ্ট ভুলে রৌদ্র তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গভীরভাবে বলল, হ্যাঁ তুরা, তুই শান্ত হো। আল্লাহ নিশ্চয়ই কিছু করেনি তিথিকে। তিনি অবশ্যই আমাদের তিথিকে সুস্থ রেখেছেন। আমরা বাড়ি গেলেই দেখবি তিথি হাসি মুখে তোকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরবে। রানিং